শর্ট টার্ম পরিকল্পনার একটা অংশ। এটা হচ্ছে আমার একটা ফার্স্ট। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে, আপনারা জানেন খুলনা শিল্প বন্দর নগরী, তার মধ্যে আমার নির্বাচনী এলাকাতে আছে প্রায় 5টা রাষ্ট্রায়ত্ত জুট মিল আছে, সব বন্ধ হয়ে গেছে। প্রাইভেট মিল, স্পিনিং মিল, জুট মিল, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের বহু পাওনা এখনো পরিশোধ হয়নি। বকেয়া পাওনা অবস্থা অনেক শ্রমিক মারা যাচ্ছে, মানবতার জীবনযাপন। তো আমি নিজেই শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে সবসময় জড়িত ছিলাম, আপনারা অনেকে জানেন। আমার নির্বাচনী স্থানীয় ম্যানিফেস্টোর মধ্যে এটা সেকেন্ড প্রায়োরিটি, যে আল্লাহ আমাকে সুযোগ দিলে এই বন্ধ কলকারখানা শুধু চালু নয়, এটাকে আধুনিকীকরণ করে কি করে লাভজনক করা যাবে সেটার ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা নিয়ে এটা আমরা ইনশাআল্লাহ করব। দক্ষিণ ডুমুরিয়ার জালিয়াখালী একটা বাঁধ আছে, বড় বাঁধ। এই বাঁধ বারবার ভেঙে যায়। সরবপুর ইউনিয়নের দক্ষিণে আকড়া, চানগড়, সুন্দরমহল, এপারে মঠিয়াঘাটা। আমি এমপি থাকা অবস্থায় বিভিন্ন বর্ষা বারবার এই বাঁধ ভেঙে যায়। আমি নিজে ফিজিক্যালি আমরা সেখানে বাঁধ বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আমরা প্ল্যানে রেখেছি যে এখানে আমরা একটা টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং উপজেলাতে আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলাতে এবং ডুমুরিয়াতে স্থাপন করার জন্য আমরা পরিকল্পনা রেখেছি। এবং 2 উপজেলাতে যুবকদের খেলাধুলার জন্য 2টো মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা আছে। আমরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফুলতলাতে একটা, ডুমুরিয়াতে একটা, 2টো মিনি স্টেডিয়াম ইনশাআল্লাহ আমরা করার পরিকল্পনা রেখেছি। আমাদের রূপসা ব্রিজ হয়ে যোগাযোগ ব্যবস্থার অসাধারণ পরিবর্তন সাধিত হয়েছে খুলনা এবং তার দক্ষিণাঞ্চল মোংলা পোর্টের সঙ্গে। আরেকটা রাস্তা ঢাকা থেকে খুলনা আসবার জন্য মধুমতি ব্রিজটা হয়ে যাওয়ার পর, যেটাকে আমরা কালনা ব্রিজ বলি, ভাটপাড়া থেকে কালনা ব্রিজ হয়ে আমরা ফুলতলা হয়ে যে খুলনায় ঢুকি, এই পথে আর একটা ব্রিজ হলে, অর্থাৎ সিকিরহাট ব্রিজ যেটাকে বলে, ফুলতলায় ভৈরব নদীর উপরে সিকিরহাট ব্রিজটা নির্মিত হলে 1 ঘন্টা কমে, মানে এখন তো এমনি কমে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে আসি, 1 ঘন্টা কমে আমরা ঢাকা থেকে খুলনা চলে আসতে পারি। তো ফলে এটা ফুলতলার মধ্যে পড়েছে। আমরা ভৈরব নদীর উপরে এই সিকিরহাট ব্রিজ করার একটা পরিকল্পনা রেখেছি। ডুমুরিয়া আপনারা জানেন বাংলাদেশের সবজি উৎপাদনের সবচেয়ে পরিচিত, উর্বর এবং একটা বিখ্যাত জায়গা হচ্ছে ডুমুরিয়া। এখানে উৎপাদিত সবজি এবং মাছ বাজারজাত করতে আমাদের মৎস্য চাষী, সবজি চাষীরা খুবই বিপাকে পড়ে যান, ন্যায্য মূল্য পান না। বাজারে ঢাকায় পৌঁছাতে পথে পথে চাঁদাবাজি, পথ খরচ, ফেরি খরচ, টোল খরচ, এখানে যে মূল্যে কেনে ঢাকায় গিয়ে তার মূল্য হয়ে যায় উপায়। সেজন্য আমরা এটাকে কাঁচামাল তো নষ্ট না হয়, এই জন্য আমরা প্ল্যান রেখেছি আমরা ডুমুরিয়াতে বিশেষ করে সবজি, উৎপাদিত সবজি সংরক্ষণাগার হিসাবে একটা হিমাগারের মতো স্টোরেজ আমরা ইনশাআল্লাহ নির্মাণ করব। এরপরে ডুমুরিয়া একটা বড় সড়ক আছে, দৌলতপুর মহসিন স্কুল থেকে যে রোডটা সোজা শাহপুর, শোলগাটিয়া হয়ে চুকনগর চলে গেল, অনেক প্রাচীন রাস্তা। এই সড়কটা জেলা পরিষদের সূচনায় রাস্তা ওনারা করেছেন, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল, পাকিস্তান আমার এটার নাম ছিল যতীন কাশেম সড়ক, যতীন কাশেম সড়ক বলা হতো, এখন এটাকে দৌলতপুর চুকনগর সড়ক বলে। এটার আদিম নাম হচ্ছে যতীন কাশেম সড়ক। এই সড়কটার খুবই দুরবস্থা, এক অংশ ভাঙে। এটাকে না খুলনা যশোর যেতে কোন সময়, এই যে চিফ অ্যাডভাইজারকে আমি মাঝখানে খুলনা এয়ারপোর্টের ব্যাপারে বলতে গেলাম, একা একা গেছিলাম, তখন উনি একবার খুলনা এসেছিলেন, তো সে অভিজ্ঞতা বললেন। আপনাদের উনি বিস্মিত হলেন যে খুলনা এয়ারপোর্ট নাই, এমন স্যার একটা বিভাগীয় শহরে এয়ারপোর্ট নাই, আপনি প্রথম শুনলেন। তো বলেছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনাদের খুলনা এয়ারপোর্ট নাই। তো উনি বললেন যে আমাকে তো যশোর নেমে তো আবার খুলনা যেতে হয়েছে, রাস্তার অভিজ্ঞতাও না। আমরা খুলনাবাসী সবসময় এয়ারপোর্টের জন্য দুর্ভোগ। আমরা পৌঁছাচ্ছি যে খুলনা যশোর রাস্তাটা কখনোই, বিশেষ করে নোয়াপাড়া থেকে শুরু করে তারপরে এই ভাঙা, এই মেরামত, এই এক পাশ ঢালাই, এক পাশ খোঁজা, এটা চলতেই আছে। তো ঠিক দৌলতপুর থেকে শাহপুর হয়ে চুকনগরের এই রাস্তাটাকে এরকম অবস্থা, এই ভাঙা, এই গর্ত, এই মেরামত করে আরেকদিন ভাঙে, পিচের রাস্তা হয়ে যাওয়ার পরে এটা সলিড করা, এ কোনোদিন নেই, তাই আবার ওখানে শুরু হয়েছে। এই জন্য আমি পরিকল্পনা রেখেছি যে এই সড়কটাকে আমরা 2 লেন বিশিষ্ট একটা মজবুত রাস্তা নির্মাণ করার জন্য সড়ক জনপথ বিভাগ থেকে আমরা ইনশাআল্লাহ এটা চেষ্টা করব।
ডুমুরিয়া এবং ফুলতলা দুটো হেলথ কমপ্লেক্স আছে স্বাস্থ্য সেবার জন্য। আমি থাকতে এখানে অ্যাম্বুলেন্স দিয়েছি, এখানে এক্সরে মেশিন ছিল না, তা দিয়েছিলাম। আমাদের ফায়ার ব্রিগেড ছিল না, ওখানে আমি ফায়ার ব্রিগেড করেছিলাম। এবার আমি প্ল্যান করছি যে এই উপজেলা হেলথ কমপ্লেক্সকে 100 বেডে আমরা উন্নীত করে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো এইভাবে আরো অনেক জনজীবনে বিরাজমান সমস্যা আছে, মাদক আছে, আমাদের চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, তারপরে ঢের দখল, নদীমহল জলমহলগুলো দখল করা, এগুলো আছে। তারপরে ঘুষের অফিস আদালতগুলোতে লেনদেন। আসলে আলটিমেটলি রাষ্ট্রীয়ভাবে সরকার কাঠামোগত একটা মোরাল বেসড একটা গভর্নমেন্ট না আসলে এগুলো পরিবর্তন করা যায় না। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে আমরা স্বৈরাচার হোক, ফ্যাসিবাদ হোক, নানান সংগ্রাম আমরা অতীতে করেছি। আমাদের সংগ্রাম এবার সামনে হবে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, জিরো করাপশন। শুধু এন্টি করাপশন, করাপশনটাকে জিরোতে আমরা নিয়ে আসতে চাই। রাষ্ট্রের সমস্ত যন্ত্রে নন্তে নন্তে যেভাবে দুর্নীতি, আপনি ভূমি অফিস বলবেন, পোস্ট বোর্ড বলবেন, কাস্টমস বলবেন, আদালত বলবেন, ব্যবসা বাণিজ্য ট্রেড সিস্টেমে বলবেন, আমরা দুর্নীতিতে শেষ হয়ে যাচ্ছি। আমির জামাত বলেছেন দুর্নীতিকে আমরা ইনশাল্লাহ লাল কার্ড দেখাবো। সেটার জন্যই একটা মোরাল বেসড এডুকেশন সিস্টেম, নতুন প্রজন্মকে যদি নৈতিকতা শিখায়, মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহির ভয়, শুধু দুনিয়ার পুলিশ, ইন্টেলিজেন্স, র্যাব, টিভি আমাদের অপরাধ থেকে দূর করতে পারে না, তাহলে এই সমাজ অপরাধ মুক্ত হয়ে যাবে। ফলে নৈতিকতা, চরিত্র এগুলো সংশোধন না করলে কখনো দুর্নীতি মুক্ত হবে না। ফলে এই যে চাঁদাবাজিতে কেন, মাদকে কেন যুবকরা যায়, তারা বেকারত্ব, টাকা নাই, তার মায়ের, তার পিতার মুখের দিকে তাকিয়ে সে আয় করতে পারে না, বিয়ে করে সংসারে কোনো অর্থ নেই, সে চাঁদাবাজি করে, অবৈধ উপার্জন করে। এই জন্য মানুষ যেন তার জীবন জীবিকার নিশ্চয়তা পায়। যদি দুর্নীতি মুক্ত করতে পারি আমরা রাষ্ট্রটাকে, আর যুবকদের কর্মসংস্থান করতে পারি, তাহলে আমার মানে এই রাষ্ট্রটা কিন্তু তখন যেটা আমরা বলতে চাচ্ছি যে জিরো কারাপশন, ওখানে আমরা নিয়ে যেতে পারবো। সে ব্যাপারে রাষ্ট্র উদ্যোগ নেবে। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিভিন্ন দেশের সাথে ট্রেড ব্যালেন্সের যে পার্থক্য আমাদের আছে, কলকারখানাকে সচল রাখার জন্য বড় প্রবলেম হচ্ছে যে আমরা ব্যবসা বাণিজ্যের যে কনজিনিয়াল অ্যাটমসফিয়ার যেটাকে বলা হয়, সহায়ক পরিবেশ, সেটা নাই। মিটিং, মিছিল, হরতাল, ধর্মঘট, বেতন মজুরির দাবিতে গার্মেন্ট সহ কারখানা রপ্তানিমুখী এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায়। আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে এটা যাতে না হয়, এই জন্য ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করতে রাজনৈতিক স্থিতিশীলতা সহ যা যা করবার প্রয়োজন আমাদের নতুন বাংলাদেশের, মানবিক বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ সেটা করবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সোশ্যাল জাস্টিসকে নিশ্চিত করার জন্য আগেই বলেছি 26 পয়েন্টের মধ্যে আইন আদালতে ভিন্ন মতের উপরে দমন, অপরাধীদের গ্রেফতার করা হয় না, যদি গ্রেফতার করে কোনো সৎ পুলিশ তাকে কোর্ট থেকে বেল দেওয়া হয়। আবার অপরাধী সরকারি দলের হলে সে জামিন পেয়ে যায়। আদালতের উপরে সরকারের ক্ষমতার জায়গা থেকে ম্যাজিস্ট্রেট কোর্টকে, জজ কোর্টকে, ইভেন আপিলের ডিভিশনে চিফ জাস্টিস পর্যন্ত তদবির করা হয় সরকার প্রধানের পক্ষ থেকে। এই জায়গাগুলোতে সোশ্যাল জাস্টিসকে আমরা ইনশিওর করার জন্য আমরা ন্যায় বিচারের ব্যাপারে আমরা 26 পয়েন্টের মধ্যে আছে, এগুলো আমরা বলেছি আমাদের ইশতেহারের মধ্যে। তো নির্বাচনী ইশতেহারে আমরা এই কয়েকটা কথা বলছি। এখন আমি কয়েকটা প্রশ্ন চলে যাচ্ছি। আমার নির্বাচনী আসনে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কারণে আমরা চিন্তিত যেভাবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, ভোটাররা ভোট দিতে পারবে, সেখানে আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি। আজকে সংশয় এই কারণে যে নির্বাচনের এখন 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, নারী কর্মীদের কোন মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে,
মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কোনো ভোট যদি মহিলারা চাইতে যায় তাদের ছায়া করে রেখে দেবে। সোশ্যাল মিডিয়াতে এটা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক, কোন দল কোন প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, তা আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিভক্ত, চাঁদা না পেয়ে পাথর দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তারাই শেরপুরে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি একজন হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে দিনের বেলা হত্যা করেছে। সেই আসনের যিনি নির্বাচনে প্রার্থী ছিলেন নুরুজ্জামান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, মানসিক কষ্ট নির্যাতন হয়েছে, সে আসনটা শূন্য ঘোষণা করা হয়েছে। বিফোর ইলেকশন এত কিছু চেষ্টা করার পরেও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো প্রার্থীর উপর, নির্বাচনের উপর কোনো হামলা, আক্রমণ, আপত্তি, হুমকি আমরা কিন্তু দেইনি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। প্রত্যেকটি থানার ওসির কাছে কিন্তু সেই থানার ক্রিমিনালদের তালিকা থাকে। আমরা বলেছিলাম এই তালিকা ধরে ইলিগাল আর্মস রিকভারি করা হোক। ওনারা বলছেন আমরা অভিযান করছি, চেষ্টা করছি, বাট রেজাল্ট কিন্তু আশাপ্রদ নয়, খুবই সামান্য পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে সিরিয়াসনেসের কোনো অভাব আছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, সরকার প্রধানের কাছে, ইভেন আফটার ডিক্লারেশন অফ শিডিউল চিফ ইলেকশন কমিশনার কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে রেসপন্সিবল, কারণ ল এনফোর্সিং এজেন্সি কিন্তু তার এখন আন্ডারে, তিনি নির্দেশ দেবেন। এগুলো পদক্ষেপ নিয়ে এখন 1 সপ্তাহ আগে যদি জনগণকে এই আশঙ্কা থেকে, ভয় থেকে মুক্ত করা না যায়, তো জনগণ তো নির্ভয় ভোট কেন্দ্রে যেতে পারবে না। এজন্য আমরা আজকে দাবি করছি, আমার নির্বাচনী এলাকায় হিন্দুরা দাঁড়িপাল্লায় যারা অনেকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কালকে মিটিং, আজকে খবর হলে বাড়িতে রাতে গিয়ে বলে আসছে দাঁড়িপাল্লার মিটিং গেলে কিন্তু খবর আছে, পা ভেঙে দেওয়া হবে। তারা এসে আমাদের বলছে, বিভিন্ন মিটিংয়ে বাধা দিচ্ছে, নারীদের বাধা দিচ্ছে, পুরুষদের। আপনারা শুনলে অবাক হবেন, আমি তো প্রার্থী, আমি তো এখানে এমপি ছিলাম, আমার মিটিং ডুমুরিয়ার কুলবাড়িয়া মঠবাড়িয়াতে আমার একটা মিটিং ছিল, গণসংযোগ। আমি সেখানে সকালে গণসংযোগে গেছি, 2টা মিটিং করে ওখানে আমি যাব, প্রতিমধ্যে শুনতে পেলাম আমার আরেকটা নির্ধারিত মিটিং, যেখানে একটা উঠানের মধ্যে চেয়ার টেয়ার সেট করে মিটিং শুরু হবে, সেখানে বিএনপি লোকেরা এসে বাধা দিয়েছে, এখানে মিটিং করা যাবে। জোর করে চেয়ার টেয়ার সরিয়ে সেখানে আমাকে মিটিং করতে দেওয়া হয়নি। আমি অবশ্য সেখানে উপস্থিত হয়ে পারিনি। রাস্তায় এলাকার লোকেরা এসে বললো যে মিটিং তো করা যাচ্ছে না, তারা এসে এখানে এসে চেয়ার টেয়ার তুলে নিল। আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। ওসি সাহেব তো শুনে অবাক, বলে স্যার আমি দেখতেছি, এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আমি তাদের নাম, পিতার নাম সব উল্লেখ করে ওসি সাহেবকে দিয়েছি। আমাদের স্থানীয় সংগঠনের থানা আমিররা সেখানে গিয়েছে, কিন্তু তাৎক্ষণিক বলার পর একটু পুলিশ পাঠায়, খুঁজে যায়, খবর নেয়, তাদেরকে গ্রেফতার করা, কোনো আইনগত ব্যবস্থা তারা এখন গ্রহণ করেন। তো থানা পুলিশ একজন প্রার্থীর মিটিং যদি এবার বাধা দিতে পারে, হিন্দু ভোটারদেরকে হুমকি দিচ্ছে, মিটিং এর আগে ভয় দিচ্ছে, অথচ আমরা খবর পাচ্ছি অন্য প্রার্থীরা হিন্দুদের মধ্য থেকে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, একটু লিডারশিপ কোয়ালিটির মাইক্রো পাঠিয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে এনে তার পক্ষে কাজ করার জন্য চেষ্টা দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে। তারা এসে বলছেন যে আমাদেরকে নিয়ে গিয়েছি। এই সিচুয়েশনটা চলছে আমার ডুমুরিয়ায়, ফুলতলায়, এবং কালো টাকা, ব্ল্যাক মানি, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে তাদের তো টাকার পরে মায়া থাকে না। পানির স্রোতের মতো আমার ডুমুরিয়া ফুলতলায় কালো টাকা পেলানো হচ্ছে। গরিব মানুষ, দিনমজুর, হিন্দু মায়েরা প্রতিদিন জন দিয়ে, কিসেন দিয়ে খায়, 200 টাকা 300 টাকা দল ধরে ধরে আসছে,
আর গোপনে টাকা নিয়ে গিয়ে একটা প্রতীকের পক্ষে তারা ভোট চাচ্ছে। বাড়িতে বাড়িতে টাকা বিলি শুরু হয়েছে। উপজেলা কমিটিতে এত টাকা, ইউনিয়নে এত টাকা, ওয়ার্ডে এত টাকা, রেট করে টাকা সাপ্লাই দেওয়া হয়েছে। এটার জন্য আমরা খুব কনসার্ন, খুবই উদ্বিগ্ন। যে কালো টাকা, যে পেশি শক্তি, যে থ্রেড, যে হুমকি, চোখ রাঙিয়ে মানুষের রায়কে কিনে নেওয়ার রাজনীতিকে আমরা গত বছর আগস্টে বিদায় করেছি। তাই যদি আবার ফিরে আসে, তাহলে দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকবে, এই নির্বাচন কি করে নিরপেক্ষ হবে? আমি ডুমুরিয়া ফুলতলের একজন প্রার্থী হিসেবে প্রশাসনের কাছে আমার এবং আমার কর্মীদের নিরাপত্তা চাই। কালো টাকা মুক্ত, অবাধ, উৎসবমুখ নির্বাচনের যে প্রতিশ্রুতি চিফ অ্যাডভাইজার দিয়েছেন, সেই নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। দুঃখের সাথে আপনারা লক্ষ্য করেছেন, বিং জার্নালিস্ট আপনারা নজর রেখেছেন, মিথ্যা প্রচার, অপপ্রচার যেভাবে চলছে, যা আমরা কখনো বলি না, করি না, সেগুলোকে ফটোকার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে। যা কখনো বলা হয় না, যা আমরা করি, সেসব আমরা পাবলিক মিটিংয়ে জবাব দিচ্ছি। লাস্ট সাইবার অ্যাটাক, আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে সাইবার অ্যাটাক করে হ্যাক করা হয়েছে। উনি যে পোস্ট দেননি, সেই পোস্টটা দেওয়া হয়েছে এবং আমাদের সাইবার টিম এক্সপার্ট যারা, তারা টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তারা ধরতে পেরেছেন যে এটা বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, যার নাম হচ্ছে সরওয়ারে আলম, তার মেইল থেকে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে সেখানে পোস্ট দেওয়া হয়েছে। তার 3 দিন পরে সেক্রেটারি হিসেবে আমার টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। তাহলে মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাস, হুমকি, পেশি শক্তি, তারপরে এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক। তার অর্থ হচ্ছে নির্বাচনে জনগণের সমর্থন, ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। এই জন্য আমরা আর কার কাছে বলবো? গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশ, দেশের সরকার, ল এনফোর্সিং এজেন্সি, সব ইন্টেলিজেন্স যারা আছেন, তাদের কাছে আমরা সাহায্য চাই। এবং সাংবাদিক হিসেবে আপনারা একমত হবেন, বহু প্রমাণ আপনাদের কাছে আছে। যে কথা আমরা বলিনি, যে আমরা জানি না, সেটাকে একটা ফটোকার্ড করে চলে দেওয়া হচ্ছে। দেশের মানুষ মনে করে না জামাত ইসলামের আমির, জামাত ইসলাম এই কথা বলতে পারে না, সেই কথাটাকে দিয়ে নিউজ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেদাচ্ছে সেসব মিডিয়ার লোকেরা বুক ফুরিয়ে চলছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা সাইবার আইনে গতকালকে হাতিঝিল থানায় মামলা করেছি। ডিবি বঙ্গভবনের সেই কর্মকর্তাকে কালকে আটক করেছে, ল্যাপটপ সহ তাকে জব্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। সোর্স বলবো না, একটা সোর্স থেকে আমরা দুপুরে জানতে পারলাম। আমি তখন ঢাকায় হোটেল শেরাটনে আমি রওনা হয়েছি আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশন অনুষ্ঠানে যাওয়ার জন্য। বলে এক্ষুনি সেই কর্মকর্তাকে ছেড়ে দিচ্ছে ডিবি অফিস থেকে। একটা দলের উপর থেকে প্রচন্ড চাপ এসেছে। সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলে তাকে ছাড়ার চেষ্টা চলছে। আপনারা এক্ষুনি চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কথা বলেছি এবং দ্রুত সেই সাইবার অ্যাক্টে আমরা মামলা নিয়ে হাতিঝিল থানায় উপস্থিত হয়ে আমি বলেছি, সুনির্দিষ্ট মামলা হয়েছে, ধারা হয়েছে, তার মেইল উল্লেখ করা হয়েছে, তাকে ছাড়া যাবে না। আমাদের শেষ মুহূর্তের চেষ্টার পরে পুলিশ তাকে আর ছাড়তে পারেনি। আপনারা চিন্তা করেন, একটার সাথে একটা লিঙ্ক কি? যখনই আমিরের জামাতের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তার কিছুক্ষণ পরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং অপরাজয় চত্বরে বিক্ষোভ মিছিল দিয়েছে। তাহলে হ্যাক হওয়া আর ছাত্রদলের মিছিলের প্রোগ্রাম মনে হয় একটা প্যাকেজ প্রোগ্রাম। এটার সাথে সন্দেহ হয় বঙ্গভবনের কর্মকর্তা, ইন্ডিয়ান অরিজিনেটেড ভাইরাস আর ছাত্রদলের মিছিল, এটার সাথে কি কোনো মিল আছে? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। ফলে সাংবাদিক বন্ধুদের কাছে এই সমস্ত জাতীয়ভাবে একটা দলের প্রধান কি অসত্য কথা তার ব্যাপারে বলা হচ্ছে, যা তার জবান দিয়ে, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি, একটা টাকা হারাম খাননি, তার ব্যাপারে যে সমস্ত আপত্তিকর কথা, এখন তো চুপসে গেছে। এক শ্রেণীর নারী টকশো বক্তা, নারী কর্মী, তথাকথিত প্রগতিবাদের নামে
ঝাঁপিয়ে পড়লো সাথে সাথে, ইনক্লুডিং ছাত্রদল। কিন্তু যখন বঙ্গবন্ধু কর্মকর্তা আটক হলো, ইউবেলকে শনাক্ত করা গেল, সবই যখন হলো, প্রমাণ হলো, এখন ওইসব নারীদের মুখ জবাব নেই, বন্ধ হয়েছে। তো আমি দুঃখিত, একটু সময় চলে যাচ্ছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বারবার তো আপনাদের সময় নিতে পারবো না, কষ্ট দিতে পারবো না বলে আমাদের মনের কথাগুলো জাতির কাছে আমি প্রকাশ করার আপনারা ছাড়া তো আমার আর কোনো মাধ্যম, সেজন্য আমি আপনাদের কাছে এগুলো পেশ করতে বাধ্য হলাম। ফলে আমরা দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলা, বলে জামাত ইসলামীর লোকেরা ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোথায় আপনি বলেন? আমি গোলাম পরোয়ার, আমি তো এখানে এমপি ছিলাম। বলে দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দু দিদিরা, বৌদিরা, কাকিমারা শাঁখা সিঁদুর পরতে পারবে না, বোরকা পরে ঘরে থাকা লাগবে, প্রচার হয়েছে। যেই আমি হিন্দু এলাকায় যাচ্ছি, ডুমুরিয়া, রংপুর, বাগুরখালী, দাদা আমাদের নাকি বোরকা পড়তে হবে আমি এমপি হলে। তাই বললাম, আমি তো 1 সাল থেকে 6 সাল এমপি ছিলাম রে দাদা, আপনারা কি ঘরে বোরকা পড়েছিলেন? আমি তো ডুমুরিয়ার শ্মশানে টাকা দিয়েছি, মন্দিরে টাকা দিয়েছি, আপনাদের ধর্ম, আপনাদের পূজা উদযাপনে আমি আপনাদের সাথে থেকেছি, সেই আমি তো আছি। এগুলো অপপ্রচার, আপনারা গায়ে মাখাবেন। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলবে, অথচ এই প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। আমি তো দেখেছি একজন বিএনপি নেতা বক্তৃতা করতেছেন, এখন আপনি পাবেন ভাইরাল, নামাজ লাগবে না, রোজা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, শুধু বিএনপিকে ভোট দিলে, ধান শেষে ভোট দিলে তুমি জান্নাতে যাবে, এই বক্তৃতা করতেছে একজন বিএনপি নেতা। এটা আমি শুনেছি, চোখে দেখেছি। কিন্তু আপনি আমার বা আমাদের কোনো বক্তব্য এরকম পাবেন না। একটা মিস ইন্টারপ্রিট করা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই যে একটা বক্তব্য যেমন রাজনৈতিক নেতারা দেন, আর সাংবাদিকদের মধ্যেও, আমি দুঃখিত যেহেতু আমি সাংবাদিক ছিলাম, সুন্দর করে না বলা কথাকে দিয়ে দেবেন, বলা কথাকে গোড়া কেটে দেবে, মাথা কেটে দেবে, মাঝখানে ঢুক লাগবে। ওই যে একটা কথা আছে না, এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, লেখে না দেয়ালে? তো করিবেন দাড়ি, না করিলে 50 টাকা জরিমানা। ফার্স্ট লাস্ট কাট। এটাকে বলি আমরা ইউরো জার্নালিজম, বিবেকবান সাংবাদিক, যাদেরকে প্যারামিটার অফ সিভিলাইজেশন বলা হয়, ফোর্থ পিলার অফ দ্য স্টেট বলা হয়। একটা সভ্য দেশে তারা যদি এই করতে থাকে, তো এখানে আমাদের ফরেন জার্নালিস্ট আছে কি মনে করতে থাকে? আমার সাথে একটা ইন্ডিয়ান, দিল্লির, ক্যালকাটার একটা জার্নালিস্ট আসছিলেন, আমি ইন্টারভিউতে এসব কথা সেদিন বলেছি।